গল্পের শুরুতে আমরা একটি ঘন জঙ্গল দেখতে পাই যেখানে দুইজন কাপল রিক এবং হেলি মাউন্টেন ক্লাইম্বিং করছিল। রিক হেলির আগে উপরে পৌঁছে তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে হারাতে পারবে না। এরপর রিক চারপাশে জঙ্গলের দিকে তাকায়। সেখানে সে দূর দূরান্ত পর্যন্ত ঘন জঙ্গল ছাড়া মানুষের কোনো চিহ্নই দেখতে পায় না। রিক হেলিকে বলে, তুমিও তাড়াতাড়ি উপরে চলে আসো, এখান থেকে জঙ্গলটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা বলে রিক সামনে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে হেলি একা একা উপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে নিচে পড়তে শুরু করে। তবে কোনোভাবে সে নিজেকে সামলে নেয় এবং সাহায্যের জন্য রিককে ডাকতে থাকে, কিন্তু রিক কোনো উত্তর দেয় না। আর হঠাৎ করেই রিক পাহাড়ের কিনারা থেকে নিচে পড়ে যায়। হেলি যখন রিকের দিকে তাকায় তখন তার মুখের রক্তের কয়েক ফোঁটা এসে পড়ে। এটা দেখে হেলি ভীষণ ভয় পেয়ে যায়। সে এখনো পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। এমন সময় কেউ একজন রিকের মৃতদেহ তুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে হেলির নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। এখন হেলি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিচে নামার চেষ্টা করে, কিন্তু তখনই কেউ দড়ি ধরে তাকে উপরের দিকে টানতে শুরু করে। ভয়ে হেলি নিজেকে বাঁচানোর জন্য দড়িটা কেটে দেয়। ফলে সে সোজা নিচে রিকের মৃতদেহের পাশে গিয়ে পড়ে। রিককে মৃত অবস্থায় দেখে হেলি জোরে জোরে কাঁদতে শুরু করে, কিন্তু সে এখনো এই দুর্ঘটনার ধাক্কা সামলাতে পারেনি। এমন সময় সে দেখে উপরের ঝোপঝাড়ের ভেতর থেকে কেউ খুব দ্রুত তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য হেলি দ্রুত নিজের গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু দৌড়াতে দৌড়াতে তার পা একটি কাঁটা তারের সঙ্গে আটকে যায়। ফলে সে মাটিতে পড়ে যায়। আর তখনই আমরা দেখি কেউ একজন হেলিকে টেনে নিয়ে যায়। এখন এখানে আমাদের জানা যায় যে ওয়েস্ট ভার্জিনিয়ার এই এলাকায় অনেক মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। আর লোকজনের বিশ্বাস এই জঙ্গলে কিছু অদ্ভুত চেহারার মানুষ বাস করে, যারা মানুষের মাংস খায়। আর যেই এই জঙ্গলে আসে তারা তাকে হত্যা করে। এরপরের দৃশ্যে আমরা একটি গাড়ি দেখতে পাই যেখানে ক্রিস নামে একজন লোক বসেছিল। আজ ক্রিস একটি ইন্টারভিউ দিতে যাচ্ছিল, কিন্তু কিছু দূর এগোনোর পর সে হাইওয়েতে বিশাল ট্রাফিক জ্যামে আটকে যায়। যখন সে দেখে গাড়িগুলো একদমই এগোচ্ছে না, তখন সে নিজের গাড়ি থেকে নেমে সামনে থাকা একটি ট্রাক ড্রাইভারের কাছে যায় এবং ট্রাফিক জ্যামের কারণ জিজ্ঞেস করে। তখন ট্রাক ড্রাইভার তাকে জানায় যে 3 মাইল দূরে একটি কেমিক্যাল বহনকারী ট্রাক উল্টে গেছে এবং তার সব কেমিক্যাল রাস্তায় ছড়িয়ে পড়েছে। তাই এই জ্যাম পরিষ্কার হতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এটা শুনে ক্রিস চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ইন্টারভিউতে দেরি হয়ে যাচ্ছিল। এখন যদি সে ট্রাফিক খোলার অপেক্ষা করে তাহলে তাকে কয়েক ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, ফলে তার ইন্টারভিউ মিস হয়ে যাবে। তাই ক্রিস নিজের গাড়ি ঘুরিয়ে অন্য কোনো রাস্তা খুঁজতে শুরু করে। একই সঙ্গে সে যে কোম্পানিতে চাকরির জন্য যাচ্ছিল সেখানে ফোন করে নিজের পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে, কিন্তু পাহাড়ি এলাকা হওয়ার কারণে তার মোবাইলের সিগন্যাল কেটে যায়। কিছু দূর এগোনোর পর সে রাস্তার পাশে একটি গ্যাস স্টেশনের সাইনবোর্ড দেখতে পায়। ক্রিস থটফুল। এটা দেখে ক্রিসের মনে হয় হয়তো এখানে সে কোনো সাহায্য পেতে পারে। তাই সে নিজের গাড়ি সেদিকে ঘুরিয়ে দেয়। পথে যেতে যেতে সে দেখতে পায় সেখানে অনেক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এটা তার কাছে বেশ অদ্ভুত মনে হয়, কিন্তু সে বিষয়টা নিয়ে বেশি না ভেবে গ্যাস স্টেশনে পৌঁছে যায়। সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। বৃদ্ধ লোকটির অবস্থা খুবই খারাপ ছিল। ক্রিস তার কাছে ফোনের ব্যাপারে জানতে চাইলে বৃদ্ধ লোকটি ইশারা করে ফোনের দিকে দেখিয়ে দেয়। এরপর ক্রিস দ্রুত ফোনের কাছে গিয়ে কোম্পানিতে কল করার চেষ্টা করে, কিন্তু তখন সে বুঝতে পারে ফোনটি নষ্ট। এটা দেখে ক্রিস আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক তখনই তার চোখ সেখানে ঝোলানো একটি ম্যাপের দিকে যায়, যেখানে সে শহরে যাওয়ার জন্য একটি কাঁচা রাস্তা দেখতে পায়, যা সামনে গিয়ে মূল হাইওয়ের সঙ্গে মিলেছে। এরপর ক্রিস নিজের গাড়িতে উঠে সেই রাস্তা ধরে রওনা দেয়। কিছুক্ষণ গাড়ি চালানোর পর ক্রিসের সামনে দুটি রাস্তা এসে পড়ে। এখন সে বুঝতে পারছিল না যে কোন রাস্তা বেছে নেওয়া উচিত। তাই কিছুক্ষণ চিন্তা করার পর সে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া রাস্তা বেছে নেয়, কারণ তার মনে হয়েছিল এটি একটি শর্টকাট রাস্তা যার মাধ্যমে সে খুব দ্রুত শহরে পৌঁছে যেতে পারবে। কিন্তু সে জানতো না যে এই রাস্তা বেছে নিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে। আরো কিছু দূর এগোতেই সে রাস্তার উপর একটি মৃত হরিণ দেখতে পায়। হরিণটিকে দেখার কারণে তার মনোযোগ রাস্তা থেকে সরে যায় এবং ঠিক সেই সময় সামনের একটি গাড়ির সঙ্গে তার ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে এই দুর্ঘটনায় ক্রিস খুব বেশি আহত হয় না। আর যে গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়েছিল সেটি কয়েকজন স্টুডেন্টের ছিল, যারা জঙ্গলে ঘুরতে এসেছিল। ক্রিস সবার আগে তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, তোমাদের যত ক্ষতি হয়েছে আমি তার সব টাকা দিতে রাজি আছি। এরপর সে তাদের জিজ্ঞেস করে, তোমরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলে কেন? তখন জেসি নামের একটি মেয়ে উত্তর দেয়, রাস্তার মাঝখানে কেউ কাঁটাতার বিছিয়ে রেখেছিল, যার কারণে আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর টায়ার দেখে মনে হচ্ছে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ ইচ্ছা করেই কাঁটাতার বিছিয়ে রেখেছিল। এখন তারা কেউই ক্রিসের গাড়িতে করে এখান থেকে বের হতে পারছিল না, কারণ দুর্ঘটনার কারণে ক্রিসের গাড়িটিও নষ্ট হয়ে গিয়েছিল। ফলে সবাই এই জায়গায় আটকা পড়ে যায়। তখন জেসি বলে,
পেছনে একটি গ্যাস স্টেশন আছে, হয়তো সেখানে আমরা ফোন পেতে পারি। কিন্তু ক্রিস বলে, আমি সেখান থেকেই আসছি, ওখানকার ফোন নষ্ট, তাই সেখানে যাওয়া অর্থহীন। এরপর তারা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ভাবে হয়তো সামনে গিয়ে কোনো সাহায্য পাওয়া যাবে। যাওয়ার আগে তারা ইভান এবং ফ্রান্সিনকে গাড়ির কাছে রেখে যায়, যাতে তারা গাড়ির ভেতরে থাকা জিনিসপত্রের দেখাশোনা করতে পারে। এদিকে বাকিরা সামনে এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর তারা রাস্তার পাশে একটি মৃত র্যাকুন দেখতে পায়, যেটিকে খুব নির্মমভাবে পিষে ফেলা হয়েছিল। তারা বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে যায়। আরও কিছুদূর যাওয়ার পর তারা একটি জায়গায় অনেক পুরনো টায়ার জ্বলতে দেখতে পায়। এটা দেখে ক্রিস বুঝতে পারে যে জায়গাটি স্বাভাবিক নয়। বিপদের আভাস পেয়ে সে সবাইকে দ্রুত সামনে এগিয়ে যেতে বলে। অন্যদিকে ইভান এবং ফ্রান্সিন, যারা গাড়ির কাছে অপেক্ষা করছিল, তারা সাহায্যের আশায় বসেছিল। ঠিক তখনই ইভান জঙ্গলের ভেতর থেকে কোনো অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ফ্রান্সিনকে বলে, তুমি গাড়ির ভেতরেই থাকো, আমি গিয়ে দেখে আসি এই শব্দটা কোথা থেকে আসছে। এরপর ইভান জঙ্গলের দিকে চলে যায়, আর ফ্রান্সিন গাড়ির ভেতরে বসে তার ফেরার অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পার হয়ে গেলেও ইভান আর ফিরে আসে না। তাই চিন্তিত হয়ে ফ্রান্সিন তাকে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুদূর এগিয়ে যাওয়ার পর সে ইভানের একটি জুতা খুঁজে পায়। এটা দেখে সে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে না যে ইভান কেন নিজের একটি জুতা এখানে ফেলে যাবে। আরও সামনে যেতেই সে মাটিতে একটি কাটা মানুষের কান দেখতে পায়। কানের সঙ্গে থাকা দুল দেখে ফ্রান্সিন বুঝতে পারে যে সেটি ইভানেরই কান। এটা দেখে সে ভয়ে কাঁপতে শুরু করে এবং বুঝে যায় যে এই জায়গাটি মোটেও নিরাপদ নয়। কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই হঠাৎ পেছন থেকে একজন লোক এসে তাকে ধরে ফেলে এবং নির্মমভাবে হত্যা করে। এদিকে ক্রিস এবং তার সঙ্গীরা হাঁটতে হাঁটতে রাস্তার শেষ প্রান্তে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সামনে আর কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে এগোতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর তাদের সামনে একটি বাড়ি দেখা যায়। বাড়িটি দেখে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হয়েছিল হয়তো এখানে তারা সাহায্য পাবে। তারা যখন বাড়িটির কাছে পৌঁছায় তখন আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে। এটা তাদের কাছে বেশ অদ্ভুত লাগে। এরপর ক্রিস বাড়ির দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। তাই তারা নিজেরাই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা দেখে বাড়িটির অবস্থা খুবই খারাপ। দেখে মনে হচ্ছিল অনেক মাস ধরে বাড়িটি পরিষ্কার করা হয়নি। খাওয়ার টেবিলটিও ছিল অত্যন্ত নোংরা। এরপর তারা ফোন বা রেডিও খুঁজে পাওয়ার আশায় পুরো বাড়ি তল্লাশি করতে শুরু করে। ঠিক তখনই তারা অনেকগুলো গাড়ির চাবি খুঁজে পায়। আর যখন ক্রিস ফ্রিজ খুলে দেখে তখন তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়, কারণ ফ্রিজের ভেতরে বোতলের মধ্যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ সংরক্ষণ করে রাখা ছিল। অন্যদিকে জেসি যখন বাথরুমে যায় তখন সে বাথটাবের ভেতরে একটি মানুষের মৃতদেহ দেখতে পায়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর একটি বালতির ঢাকনা সরাতেই তারা সেই একই কাঁটাতার দেখতে পায়, যেটার কারণে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়েছিল। এসব কিছু দেখার পর তারা বুঝে যায় যে এই বাড়িতে যারা থাকে তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তাই সবাই দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা দরজার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাইরে একটি গাড়ির শব্দ শুনতে পায়। ক্রিস জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে একটি গাড়ি বাড়ির দিকে এগিয়ে আসছে। এখন তারা যে দরজা দিয়ে ভেতরে ঢুকেছিল সেই দরজা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না, কারণ গাড়িটি ঠিক সামনের দিক থেকেই আসছিল। তাই তারা পেছনের দরজা দিয়ে পালানোর পরিকল্পনা করে। কিন্তু দুর্ভাগ্যবশত পেছনের দরজাটিও বন্ধ করে রাখা ছিল। ফলে তারা পুরোপুরি ফেঁসে যায় এবং বুঝতে পারে না কিভাবে এখান থেকে বের হবে। যখন তারা বের হওয়ার আর কোনো উপায় খুঁজে পায় না তখন সবাই দ্রুত আলমারি ও বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেই দানব সদৃশ লোকগুলো বাড়ির ভেতরে প্রবেশ করে, আর ঢুকেই তারা ফ্রান্সিনের মৃতদেহ টেনে এনে ঠিক তাদের সামনে ছুঁড়ে ফেলে। এটা দেখে সবাই ভয়ে জমে যায়। ঠিক তখনই তারা প্রথমবারের মতো ওই লোকগুলোর মুখ দেখতে পায়। তাদের চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং বিকৃত। আসলে তারা ছিল তিনজন নরখাদক যারা মানুষের মাংস খেত। তারা ফ্রান্সিনের মৃতদেহ তুলে একটি টেবিলের ওপর রাখে এবং তারপর তিনজনে মিলে সেটিকে কাটা শুরু করে। এই ভয়াবহ দৃশ্য দেখে জেসি আতঙ্কে চিৎকার করে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস তার মুখ চেপে ধরে এবং কোনোভাবে তার আওয়াজ বাইরে যেতে দেয় না। এরপর তিন নরখাদক ফ্রান্সিনের দেহ খেয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। সুযোগ বুঝে ক্রিস আস্তে আস্তে বিছানার নিচ থেকে বেরিয়ে আসে। তাকে দেখে জেসিও বেরিয়ে আসে। এরপর কার্লি এবং নাতাশাও আলমারির আড়াল থেকে বেরিয়ে আসে। এখন চারজনে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তাদের মধ্যে তিনজন সফলভাবে বাইরে বেরিয়ে যেতে পারলেও শেষ মুহূর্তে যখন ক্রিস বের হতে যাচ্ছিল তখন তার সামান্য নড়াচড়ায় একজন নরখাদকের ঘুম ভেঙে যায়, আর সে সঙ্গে সঙ্গেই ক্রিসকে দেখে ফেলে। এটা বুঝতে পেরে ক্রিস দ্রুত দৌড়ে পালাতে শুরু করে। এরপর চারজনই প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের দিকে দৌড় দেয়। কিন্তু নরখাদকরাও একটি গাড়িতে উঠে তাদের পিছু নিতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক পরিত্যক্ত গাড়ি দাঁড়িয়েছিল। সেখানে পৌঁছে ক্রিস একটি গাড়ি চালু করে পালানোর কথা ভাবে। সে একের পর এক গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সবগুলো গাড়ি নষ্ট ছিল। এখন তারা বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই নরখাদকরা তাদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের দেখে সবাই গাড়িগুলোর আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু নরখাদকরা আগেই বুঝে গিয়েছিল যে তারা কোথায় লুকিয়ে আছে। তাই তারা ধীরে ধীরে তাদের দিকে
এগিয়ে আসতে থাকে। এই সময় ক্রিসের মাথায় একটি পরিকল্পনা আসে। সে তার সঙ্গীদের বলে, আমি দৌড়ে ওদের মনোযোগ নিজের দিকে নিয়ে যাব। যখন ওরা আমার পেছনে ধাওয়া করবে তখন তোমরা ওদের গাড়ি চুরি করে পালিয়ে যেও। পরিকল্পনা অনুযায়ী ক্রিস চিৎকার করতে করতে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু হঠাৎ একজন নরখাদক তার পায়ে গুলি করে বসে। গুলিবিদ্ধ হয়ে ক্রিস মাটিতে পড়ে যায়। এরপর নরখাদকরা তাকে হত্যা করার জন্য এগিয়ে আসতে থাকে। ঠিক তখন কার্লি ক্রিসের জীবন বাঁচানোর জন্য অন্যদিকে দৌড় দেয়। ফলে নরখাদকদের মনোযোগ তার দিকে চলে যায় এবং তারা কার্লির পিছু নেয়। এই সুযোগে জেসি এবং নাতাশা দ্রুত ক্রিসকে তুলে নরখাদকদের গাড়ির কাছে নিয়ে আসে। এরপর তারা তিনজন গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে কার্লিকে খুঁজতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা কার্লিকে দেখতে পায়। তাকে দেখে তারা গাড়ি থামিয়ে চিৎকার করে বলে, দ্রুত গাড়িতে ওঠো। কার্লিও দৌড়ে তাদের দিকে আসতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ছোড়া একটি তীর এসে তার বুক ভেদ করে বেরিয়ে যায়। কার্লির সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে। নিজেদের বন্ধুকে এভাবে মরতে দেখে সবাই ভেঙে পড়ে। এরপর নরখাদকরা ক্রিসের দিকেও তীর ছুড়তে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর এগিয়ে তারা দেখতে পায় নরখাদকরা রাস্তার উপর একটি বিশাল গাছ ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে তাদের আর গাড়িতে এগোনোর উপায় থাকে না। বাধ্য হয়ে তারা গাড়ি ছেড়ে পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করে। অনেক ঘন্টা হাঁটার পর সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তাই তারা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য একটি জায়গায় বসে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, আর তাদের সবচেয়ে বড় চিন্তা ছিল রাতটা কোথায় কাটাবে। কারণ যদি তারা জঙ্গলের মধ্যে ঘুমিয়ে পড়ে তাহলে নরখাদকরা খুব সহজেই তাদের খুঁজে বের করে হত্যা করতে পারবে। তাই তারা আবারও একটি নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। ঠিক তখন নাতাশা দূরে একটি কাঠের তৈরি উঁচু টাওয়ার দেখতে পায়। টাওয়ারটি দেখে তারা আশার আলো খুঁজে পায়, কারণ রাত কাটানোর জন্য এটি একটি নিরাপদ জায়গা বলে মনে হচ্ছিল। এরপর তারা টাওয়ারের ওপরে উঠে যায়। উপরে উঠে তারা চারদিকে তাকিয়ে দেখে যতদূর চোখ যায় শুধু ঘন জঙ্গল। টাওয়ারটি খুঁজে দেখতে গিয়ে তারা একটি ফার্স্ট এড কিট পেয়ে যায়। সেটা ব্যবহার করে নাতাশা ক্রিসের আহত পায়ে ব্যান্ডেজ করে দেয়। এছাড়াও তারা সেখানে একটি রেডিও খুঁজে পায়। রেডিও চালু করে তারা বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও কোনো উত্তর পায় না। ঠিক তখন ক্রিস নিচের দিকে তাকিয়ে দেখে তিন নরখাদক তাদের খুঁজতে খুঁজতে টাওয়ারের নিচে এসে পৌঁছেছে। তাদের দেখে সবাই নিঃশব্দ হয়ে যায় এবং অপেক্ষা করতে থাকে যদি তারা চলে যায়। কিন্তু ঠিক তখনই রেডিওতে কেউ তাদের ডাকে সাড়া দেয়, আর সেই শব্দ নিচে দাঁড়িয়ে থাকা তিন নরখাদকও শুনে ফেলে। সঙ্গে সঙ্গেই তারা বুঝে যায় যে ক্রিস এবং তার সঙ্গীরা টাওয়ারের ওপর লুকিয়ে আছে। এরপর তিন নরখাদক টাওয়ারে উঠতে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ক্রিস দ্রুত টাওয়ারের প্রবেশ পথ আটকে দেয়, যাতে তারা ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণ সবকিছু শান্ত হয়ে যায়। ফলে তাদের মনে হয় হয়তো নরখাদকরা সেখান থেকে চলে গেছে, কিন্তু হঠাৎ তারা ধোঁয়ার গন্ধ পায়। নিচে তাকিয়ে তারা দেখতে পায় নরখাদকরা পুরো টাওয়ারটিতে আগুন লাগিয়ে দিয়েছে। এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এখন তারা এমন একটি পরিস্থিতিতে আটকা পড়েছিল, যদি তারা টাওয়ারের ওপরেই থাকে তাহলে আগুনে পুড়ে মারা যাবে। তখন ট্রিস বলে, আমরা যদি এখানে থাকি তাহলে নিশ্চিতভাবে মারা যাব। তাই আমার মনে হয় সামনে যে গাছটা আছে সেখানে লাফ দিয়ে পৌঁছানোর চেষ্টা করা উচিত। এই বলে ক্রিস সবার আগে টাওয়ার থেকে সামনের গাছটির দিকে লাফ দেয়। ভাগ্যক্রমে সে একটি ডাল শক্ত করে ধরে ফেলতে সক্ষম হয় এবং নিচে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। এরপর জেসি এবং নাতাশাও টাওয়ার থেকে লাফ দিয়ে সেই গাছের ডালে ঝুলে পড়ে, কিন্তু তারা লাফ দেওয়ার সময় নিচে দাঁড়িয়ে থাকা নরখাদকরা তাদের দেখে ফেলে। এরপর তাদের মধ্যে একজন গাছে উঠে তাদের পিছু নিতে শুরু করে। অন্যদিকে ক্রিস, জেসি এবং নাতাশা ডাল ধরে ধরে ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু নাতাশা সবার পেছনে ছিল। হঠাৎ পেছন থেকে সেই নরখাদক এসে তাকে ধরে ফেলে। এরপর শেষে নাতাশাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। নিজের চোখের সামনে বন্ধুকে এভাবে মরতে দেখে ক্রিস এবং জেসি আরও ভয় পেয়ে যায়। তবুও তারা থেমে না থেকে সামনে এগিয়ে যেতে থাকে, কিন্তু নরখাদকটি এখনও তাদের পিছু নিচ্ছিল। ঠিক তখন ক্রিসের মাথায় একটি বুদ্ধি আসে। সে একটি শক্ত ডাল টেনে ধরে রাখে এবং জেসিকে ইশারায় বলে নরখাদকটিকে তার দিকে নিয়ে আসতে। জেসি পরিকল্পনা অনুযায়ী কাজ করে, আর নরখাদকটি যখন তাদের খুব কাছে চলে আসে তখন ক্রিস হঠাৎ ডালটি ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গেই ডালটি জোরে আঘাত করে নরখাদকটিকে নিচে ফেলে দেয়। নিচে পড়ে সে গুরুতরভাবে আহত হয়। তাদের আহত সঙ্গীকে দেখে নিচে থাকা বাকি দুই নরখাদক প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে ক্রিস এবং জেসি সুযোগ নিয়ে গাছের ডাল ধরে ধরে সামনে এগিয়ে যায়। অবশেষে তারা একটি জলপ্রপাতের কাছে পৌঁছে যায়। সেদিন রাত তারা সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। সারা রাত ভয় আর উদ্বেগের মধ্যে কাটানোর পর অবশেষে সকাল হয়। সকালে তারা আবার পথ চলা শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় তারা একটি রাস্তা দেখতে পায়। রাস্তা দেখে দুজনেই ভীষণ খুশি হয়ে যায়, কারণ তাদের মনে হয় অবশেষে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ পেছন থেকে একজন নরখাদক এসে ক্রিসের উপর ঝাঁপিয়ে পড়ে। আঘাতের কারণে
ক্রিস পাহাড়ি ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়তে থাকে আর সেই সুযোগে নরখাদকটি জেসিকে ধরে ফেলে এবং তাকে টেনে নিয়ে যায়। ঠিক তখনই ক্রিস রাস্তার ওপর একটি পুলিশের গাড়ি দেখতে পায়। গাড়িটি দেখে তার মনে নতুন আশার সঞ্চার হয়। সে দ্রুত দৌড়ে গিয়ে পুলিশের গাড়ির সামনে দাঁড়ায়। আসলে আগের রাতে তারা রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য যে বার্তা পাঠিয়েছিল, একজন পুলিশ অফিসার সেই সংকেত পেয়েছিল, তাই তিনি তাদের উদ্ধার করতে সেখানে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিস পুলিশ অফিসারকে পুরো ঘটনা বোঝানোর আগেই পেছন থেকে ছুটে আসা একটি তীর সরাসরি অফিসারের চোখে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গেই পুলিশ অফিসার মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে ক্রিস ভীষণ আতঙ্কিত হয়ে যায়। এরপর সে দ্রুত পুলিশের গাড়িতে উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ির চাবি তখনও পুলিশ অফিসারের কাছেই ছিল। অন্যদিকে নরখাদকটি দ্রুত তার দিকে এগিয়ে আসছিল, তাই চাবি খোঁজার ঝুঁকি না নিয়ে ক্রিস দ্রুত ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর নরখাদকটি মৃত পুলিশ অফিসারের দেহ তুলে গাড়ির ভেতরে ফেলে আর গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। ঠিক সেই সময় ক্রিস চুপি চুপি গাড়ির নিচে ঝুলে পড়ে এবং শক্ত করে গাড়ির তলা আঁকড়ে ধরে থাকে। এদিকে নরখাদকরা জেসিকে বাড়িতে বেঁধে রেখেছিল আর তারা তাকে জীবন্ত রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সেই আরেক নরখাদকও বাড়িতে ফিরে আসে, যার গাড়ির নিচে লুকিয়ে ক্রিস সেখানে পৌঁছেছিল। নরখাদকটি মৃত পুলিশ অফিসারের দেহ টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর তারা মিলে সেই মৃতদেহটিকে টুকরো টুকরো করতে শুরু করে। অন্যদিকে জেসিকে শক্ত করে বেঁধে রাখা হয়েছিল আর এখন তারা তাকে হত্যা করার প্রস্তুতি নিচ্ছিল। এরপর একজন নরখাদক একটি বড় ছুরি হাতে নিয়ে জেসির দিকে এগিয়ে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্রিস বাড়ির দরজায় আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে নরখাদকটি দরজার দিকে এগিয়ে যায় আর সেই সুযোগে ক্রিস একটি গাড়ি পুরো গতিতে চালিয়ে বাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। গাড়িটি সোজা গিয়ে একজন নরখাদককে চাপা দেয়। এরপর ক্রিস আরেক নরখাদকের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। তারপর দ্রুত জেসির বাঁধন খুলে তাকে মুক্ত করার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে আরেক নরখাদক এসে ক্রিসকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে একটি কুঠার নিয়ে ক্রিসকে হত্যা করার চেষ্টা করে। নরখাদকটি যখন শেষ আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই জেসি সাহস করে একটি তীর তুলে নেয় আর সেই তীর সোজা নরখাদকটির মাথার পেছনে গিয়ে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে নরখাদকটি মাটিতে পড়ে যায়। এখন ক্রিস এবং জেসি দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজার কাছে পৌঁছাতেই আরেক নরখাদক হঠাৎ ক্রিসের ওপর হামলা করে। এবার জেসিও আর পিছিয়ে থাকে না, সে ক্রিসের সঙ্গে মিলে নরখাদকটির বিরুদ্ধে লড়াই শুরু করে। দুজনের একসঙ্গে আক্রমণের সামনে নরখাদকটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে থাকে। ঠিক তখন জেসি একটি কুঠার তুলে নেয় এবং জোরে তার বুকে আঘাত করে। আঘাত পেয়ে নরখাদকটি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা আবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাটিতে পড়ে থাকা নরখাদকটি শেষ মুহূর্তে জেসির পা ধরে ফেলে। তবে জেসি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। অন্যদিকে যার মাথার পেছনে তীর বিদ্ধ হয়েছিল, সেই নরখাদকটিও আবার উঠে দাঁড়াতে শুরু করে। মনে হচ্ছিল যেন তারা কোনোভাবেই মরতে চাইছে না। এটা দেখে ক্রিস এবং জেসি আর এক মুহূর্তও সেখানে না থেকে দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে আসে। এখন ক্রিসের বন্দুকে মাত্র একটি গুলি বাকি ছিল, তাই সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে পুলিশের গাড়ির পেছনে থাকা গ্যাস ট্যাঙ্কের দিকে লক্ষ্য করে শেষ গুলিটি ছুড়ে মারে। গুলিটি সোজা গ্যাস ট্যাঙ্কে আঘাত করে আর সঙ্গে সঙ্গেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ভয়ঙ্কর সেই বিস্ফোরণে পুরো বাড়িটি আগুনে জ্বলে ওঠে আর অবশেষে বাড়ির ভেতরে থাকা সব নরখাদক আগুনে পুড়ে মারা যায়। এভাবে বহু কষ্ট আর মৃত্যুর মুখোমুখি হওয়ার পর ক্রিস এবং জেসি অবশেষে বেঁচে যেতে সক্ষম হয়। এরপর তারা নরখাদকদের গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায় এবং সরাসরি সেই গ্যাস স্টেশনে পৌঁছে যেখানে ক্রিস প্রথম এসেছিল। সেখানে পৌঁছে ক্রিস দেয়ালে ঝুলানো ম্যাপটি ছিঁড়ে ফেলে। সে এটা ইচ্ছা করেই করেছিল, কারণ সে চায়নি যে ভবিষ্যতে আর কেউ এই ম্যাপ অনুসরণ করে সেই অভিশপ্ত জঙ্গলে প্রবেশ করুক, আর সে চায়নি যে তার মতো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার অন্য কোনো নিরীহ মানুষ হোক। এরপর ক্রিস এবং জেসি সেই জায়গা ছেড়ে চলে যায়, আর এখানেই এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগলে দ্বিতীয় পার্টের জন্য কমেন্ট করুন।